এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মদিনা রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাস চাপায় নিহত আবরারের পরিবারকে দিতে হবে 10 লাখ টাকা, আপিল বিভাগের আদেশ। দেশে 10,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারে আশ্বাস মন্ত্রণালয়ের। অগ্নিদগ্ধ নুসরাত সংকটাপন্ন, এখনই সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় জানালেন চিকিৎসক। বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী বাস চাপায় নিহতের ঘটনায় তার পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম আমিনউদ্দিন, বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি জনাব ফারুক তালুকদার সোহেল কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন। জনাব এম আমিনউদ্দিন, আমরা আপনার কাছে জানতে চাইব যে সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আমরা কয়েকদিন আগের একটি খবরে দেখেছি গ্রিন লাইন এক পা চাপা দিয়েছিল রাসেলকে গত বছর 28 এপ্রিল, তাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে। আপনি কি মনে করেন যে এইসব আদেশ আমাদের পরিবহন সেক্টরে যে বিভিন্ন অনিয়ম রয়েছে তা কমাতে সাহায্য করবে, নাকি আসলে নতুন নতুন কিছু প্রশ্নের জবাব দেবে? কে বাস মালিক, কার আসলে দায়, মালিকের দায়, ড্রাইভারের দায়, চালকের দায়, কোনটি কিভাবে পড়বে? অ্যাডভোকেট এম আমিনউদ্দিন। দেখেন, এটা কিন্তু ঠিক ওইভাবে দেখা হচ্ছে না। এখানে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেমন এই যে আপনি বললেন যে 10 লক্ষ টাকা, এই টাকাটা হচ্ছে কি যার বাস চাপায়, যেই মানে পরিবহনের বাস চাপায় কোনো ব্যক্তিকে বলছে না, পরিবহনের মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানে মূল কারণটা হচ্ছে কি যে প্রাথমিক শুনানি অন্তে হাইকোর্টে আদেশ দিয়েছেন, চূড়ান্ত শুনানিতে কিন্তু এটার পরিমাণ আরও বাড়তে পারে, এবং ওনারা দিয়েছেন আপাতত এটা দেওয়ার জন্য। এবং এটা কিন্তু দিতে হবে কাকে? বাস মালিক বা চালক অথবা পরিবহনের মালিক তা না, কিন্তু কোর্ট কিন্তু একটা পরিবহনের নামেই তো চলছিল, সেই পরিবহনকে দিতে বলছেন কোর্ট। তারা নির্ধারণ করবে এটা কার দায়িত্ব, কার কি, সেটা তো কোর্ট দেখবেন না। যেহেতু পরিবহন নিজেকে দায়িত্ব নিতে হবে, এইভাবে কোর্ট এই আদেশগুলো দিয়েছেন। আর ইতিপূর্বে আপনি যার কথা বলছেন 50 লক্ষ টাকা, আমার জানা মতে ওইটা কিন্তু চূড়ান্ত আদেশ দিয়ে আদালতের এই আদেশ ছিল চূড়ান্ত আদেশ। এবং সেইখানে এক ভদ্রলোক তার পা হারিয়েছেন, তাদের এই যে বেপরোয়া গতির কারণে ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করা, এইসব বিভিন্ন ধরনের কি বলবো আইন ভঙ্গ করার জনিত কারণে এই দুর্ঘটনাটার সৃষ্টি হয়েছে, এবং যার কারণে তাদের দায় দায়িত্ব কোর্ট মনে করেছেন, নির্ধারণ করে এই আদেশটি দিয়েছেন। এছাড়া আপনার মনে আছে হয়তো মতিঝিলে একটি ছেলে জেহাদ, সেও কিন্তু তাকে কিন্তু সে একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়ে মারা গিয়েছিল, যেটাকে উদ্ধার করতে পারেনি। আদালত কিন্তু সেই সময় কিন্তু 50 লাখ 10-20 লাখ টাকার একটা আদেশ দিয়েছিলেন। অর্থাৎ আদালত কিন্তু এখন এইসব ব্যাপারে বেশ তড়িৎ এবং আইনানুগ পদক্ষেপ নিচ্ছেন, যার ফলে ক্ষতিগ্রস্তরা এখানে সহায়তা পাচ্ছেন আদালতের। অ্যাডভোকেট এম আমিনউদ্দিন, আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে বা দণ্ডবিধি আছে, মানে এটি আমার কথা নয়, মালিকদের কেউ কেউ এরকম বলতে চেষ্টা করছেন যে সেইখানে আসলে নির্দিষ্ট করা আছে যে কার দায় কার উপর বর্তাবে। মানে প্রশ্নটি উঠছে হচ্ছে তখন ধরেন গ্রিন লাইন বাসটির যে ড্রাইভার না, যে চালক বা চালকের সহকারী গাড়িটি চালাচ্ছিলেন এবং সেই রেশারেশি করে জনাব রাসেলের পায়ের উপর দিয়ে গাড়িটি চালিয়ে দিলেন, তখন তিনি ওই যে ক্ষতিপূরণের টাকা কোর্ট দিতে বলছে সেটি আসলে মালিক শোধ করবেন কিনা, নাকি সেটি ড্রাইভার বা চালকের সহকারী তাদের উপরে এটি বর্তাবে? মানে যেহেতু এটি একটি সর্বোচ্চ আদালতের চূড়ান্ত আদেশ, সেহেতু এটি তো দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই ক্ষেত্রে একটু আপনার নির্দেশনা একটু বুঝতে চাইছিলাম। না দেখেন, আপনি তো নিজেও জানেন এটা, আপনি তো বেশ আইনে বেশ অনেক ঘাটাঘাটি করেছেন, অনেক, আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে জানি। তো আপনি তো জানেন যে কোনো মালিককে, তার কর্মচারী বা যদি কোনো এজেন্ট কোনো কাজ করে, তার দায় দায়িত্ব কিন্তু মালিককে নিতে হয়। এখানে যেহেতু বাসের ড্রাইভার বা ওদের দায়িত্ব, এবং এটা বাসেরই দায়িত্ব, বাসের মালিকের দায়িত্ব, তাকে দায়িত্ব নিতে হবে। এই জন্য তাকে দেখতে হবে
যে সঠিকভাবে না চলে ক্ষতিপূরণটা উনাকে দিতে হবে। এখানে বলতে পারবো না ড্রাইভার করছে আমি কেন দায়িত্ব নেবো, তা না। যদি তার কর্মচারী কোনো কাজ করে সেটাকেও তার দায়িত্ব নিতে হয়, এবং যেহেতু উনি মালিক, মালিকের দায়িত্ব নিতে হবে। এখানে অন্য কোনো কিছু চিন্তা করার বা অন্য কথা বলার কোনো স্কোপ নাই। এবং দেখেন এই যে আজকে যেটা ওই যে আমাদের আবরার নামে যে ছেলেটাকে হত্যা করা হলো, বাসে নিহত হলেন, আমি নিহত বলবো না, আমি বলবো হত্যা করা হলো তাকে বাস চাপা দিয়ে, সেই ছেলেটি কি দোষটা ছিল? এখানে একটি এর আগে ইতিপূর্বে তারা পত্রপত্রিকা দেখলাম একটা অ্যাক্সিডেন্ট করলো, মালিক বললেন তুমি তাড়াতাড়ি বাস নিয়ে পালিয়ে যাও। এই পালিয়ে যাওয়ার সময় এই ছাত্রটিকে হত্যা করা হলো চাপা দিয়ে। তো আপনি এখানে দায়িত্বটা কার? মালিক এই ধরনের ছেলেকে রাখে কেন? যার লাইসেন্স নাই তাকে আপনি কিভাবে, আপনি তো নিজেই জেনে শুনে এই কাজটা করছেন। যে যাদের লাইসেন্স নাই, বডি ফিটনেস নাই, তাদেরকে আপনি যখন এমপ্লয় করবেন তখন তো সেই দায়িত্ব আপনাকে নিতেই হবে। আমি এটিকে কুটতর্কই বলবো, কিন্তু আদালতে কথাটি উঠেছে বা আদালতের সামনে কথাটি এসেছে বলে আপনার কাছে একটু উপস্থাপন করছি। সেটি হচ্ছে যে জনাব রাসেলের পা হারানোর ঘটনায় গ্রিন লাইনের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, যদি একটি পায়ের মূল্য একটি পা হারানোর জন্য জরিমানা হিসেবে 50 লাখ টাকা দিতে হয়, কোনো একটি দুর্ঘটনায় যদি 5 জন মারা যায় তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা জরিমানা দিতে হবে, সেই তারা একটি পার্টি মানে তারা খুবই একটি নিষ্ঠুর পাটিগণিতের অবতারণা করেছিলেন, এবং সেটির ক্ষেত্রে আপনি এটিকে কি বলবেন? বা দেখেন এই আপনি তো দেখেন এইসব কথা যদি বলে যে আদালত দেখে কি, এই আদালত যে কোনো আদেশ দেওয়ার আগে বিচার বিবেচনা কি করেন, পিছনের কারণটা কি, এই মানে এটা কে কে ক্ষতিগ্রস্ত হলো, কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, দায় দায়িত্ব কার। আদালত কিন্তু সবকিছু বিচার বিবেচনা করে এই আদেশটা দেন। একটা মানুষ তার অঙ্গহানির মাধ্যমে সে কিন্তু সারা জীবনের জন্য সে কিন্তু আর স্বাভাবিক চলাফেরা করতে পারছে না, তার কিন্তু পরিবার কিভাবে চলবে, এই সবকিছু বিবেচনায় নিয়ে কিন্তু আদালত এই আদেশটা দিয়েছেন আপনাকে। যারা বলছেন যে 5 জন, ওনারা তার মানে কি ওনারা 5 জন মেরে ফেলবেন? যারা এই ধরনের কথা বলেন তাদের তো এই ধরনের পরিমাণ, আপনি দেখেন বাংলাদেশে যেইভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখান থেকে যদি, এবং এখানে ম্যাক্সিমামই দেখেন রাশ ড্রাইভিং এর জন্য, বেপরোয়া গাড়ি চালানোর জন্য। এবং বেপরোয়া গাড়ি কেন চালাচ্ছেন আপনি দেখেন, যে বাস মালিকরা এই কথা বলছেন, এই কথাগুলো তারা কি করেন, তারা চুক্তিতে বাস চালান। তো এই ড্রাইভারদের কি করার আছে? সে তো তাকে 2000 টাকা 3000 টাকা দিতেই হবে, ওই টাকা তোলার জন্য তো সে এইভাবে গাড়ি চালাবে। ওনারা অন্যায়ভাবে লাভবান হবেন, আর যখনই মানে তার এই অন্যায়ের যখন কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে, তাকে যখন ক্ষতিপূরণ দেওয়ার কথা আসবে, তখন যদি পাটিগণিতের অঙ্ক করেন, এটা সত্যি দুর্ভাগ্যজনক। আমি আরেকটি বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আপনি, মানে সর্বোচ্চ আদালতে যারা আইনজীবী আছেন তাদের প্রত্যেকেই আপনাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন। আমি যারা ওই সব মালিকদের পক্ষে এবং এইসব যুক্তি উচ্চ আদালতে উপস্থাপন করছেন আইনজীবী হিসাবে, তাদেরও তো নিজস্ব নিশ্চয়ই একটি যুক্তি আছে। অনেকেই সেই জন্য আইনজীবীদের দিকেও আসলে একটু আঙ্গুল তোলেন যে কোনো অপরাধ বা অন্যায় ঘটানোর পরে আইনজীবীরা সেটিকে আসলে জাস্টিফাই করতে চেষ্টা করেন। যেমন আজকেও আপনি আবরারের কথা বলছিলেন, সেই সুপ্রভাত পরিবহনের আইনজীবী বদরুদ্দোজা বলছেন যে আমাদের যুক্তি ছিল গাড়িটা আমাদের ছিল না, আমাদের লোগো বা ব্যানারে গাড়িটা চলতো, গাড়ির মালিক ননীগোপাল নামের একজনের, তিনি গ্রেপ্তার হয়েছেন, এজাহারেও আমাদের নাম নাই। অর্থাৎ মানে সর্বোচ্চ আদালতের আইনজীবীরাও কিন্তু তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন, সেটারও নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই দিকটা থেকে একটু কিছু বলবেন কিনা, যে আইনজীবীরা কি উচিত এই সব বিষয়ে তাদের ডিফেন্স হাজির করা? দেখেন আমি একটা কথা বলি, আইনজীবী তো তার উনি যে কাগজগুলো পাবেন, যেই ধরনের এভিডেন্স ওনার সামনে তুলে ধরা হবে, তার ভিত্তিতে কিন্তু তিনি সাবমিশন রাখবেন। কোনো আইনজীবী কিন্তু কোনো বক্তব্য রাখেন না তার নিজস্ব ইয়েতে, চিন্তা ভাবনার থেকে। উনি কিন্তু যে অ্যাভেলেবল যে ম্যাটেরিয়ালস, এটার উপর নির্ভর করে তিনি তার বক্তব্য আদালতে উপস্থাপন করেন। এই ক্ষেত্রে ওনারা যে কথাটা বলছেন, ওনারা বলতে যাচ্ছেন হয়তো যে এই মানে পরিবহনটি একটি নাম, তারা নাম ব্যবহার করে এই পরিবহনে বিভিন্ন লোক তাদের গাড়ি দেয়, কিন্তু সেইটা বললে তো হবে না। যিনি পরিবহন চালান বা যার নামে এইটা রেজিস্ট্রেশন আছে, তাদের কিন্তু দায়িত্ব নিতে হবে। আপনি যখনই একটা শুনেন, প্রত্যেক এই যে ওনারা যেটা করছেন, তো তাদের তো নিশ্চয়ই এখানে কোনো দায়িত্ব আছে। তারা তো এখানে এমনি করছেন না, যাদের বাসগুলো তারা চালাচ্ছেন, নিশ্চয়ই এখানে তারা কোনো একটা আর্থিক সুবিধা হচ্ছে এখানে চালানোর কারণে। যদি আপনার আর্থিক সুবিধা হয়, পরবর্তীতে যদি এটার অন্য কোনো দায়িত্ব নিতে হয় আপনাকে, সেটাই তো নিতে হবে। আপনি শুধু সুবিধা নেবেন, দায়িত্ব নেবেন না, তো হবে না। আমিন ভাই, আমি যেহেতু আইনজীবী নই, আইনের বই আমার পড়া নয়, যা কিছু আইন কানুন আপনাদের মুখে শোনা বা কোর্টের মধ্যে দেখা, আমিন ভাই, আমি কি আপনাদের কাছে এরকম একটি কথা শুনেছিলাম যে
আইনজীবীদের আসলে নিশ্চিত হতে হয়, অ্যাডভোকেট 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 এম আমিনুদ্দিন, আইনজীবীদেরকে আসলে এরকম নিশ্চিত হতে হয় কোনো ক্ষেত্রে যে তিনি কোনো অপরাধীর পক্ষে দাঁড়াচ্ছেন না, এরকম কি সত্যি কোনো ব্যাপার আছে যে তিনি নিশ্চিত হন যে তার যে মক্কেল তিনি তার কাছে সত্যি কথা বলছেন এবং তিনি আইনের চোখে অপরাধী না বলেই তিনি তাকে ডিফেন্ড করছেন এবং অ্যাজ এ ল অফিসার অফ দি কোর্ট উনারও ইকুয়াল রেসপন্সিবিলিটি রয়েছে ন্যায় এবং সত্যের পক্ষে কাজ করার? ব্যাপারটা কি এরকম? মানে আমি ঠিক ডেফিনেটলি, কিন্তু দেখেন, হ্যাঁ, আপনি তো দেখেন যে প্রত্যেক মানুষেরই মানে আইনজীবী হিসেবে বা মানুষের আমাদের দায়িত্ব হচ্ছে যে সমাজে যে ন্যায়ের পক্ষে থাকা, কিন্তু এখানে দেখেন আমাদের আরেকটা দায়িত্ব আছে, যে সাংবিধানিক দায়িত্ব, প্রতিটি মানুষের কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে। প্রত্যেকটা, সে যত বড় অপরাধী হোক না কেন, তার বিচার পাওয়ার অধিকার আছে। সেখানে আইনজীবী হিসেবে কিন্তু আমি কাউকে অস্বীকার করতে পারি না যে আমি আপনার পক্ষে দাঁড়াতে পারবো না, এই কারণে আপনি অপরাধী। আপনাকে হয় কি, যেমন একটা ফৌজদারি মামলা, হত্যা মামলা, সে হয়তো খুন করেছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সে স্বীকারও করছে আমি খুন করেছে, কিন্তু সে বললো আমি কিন্তু এখানে খুনটা করেছি, আমি কিন্তু ইচ্ছা করে করিনি, আমাকে এরকম উনি উত্তেজিত করেছেন, আমি আগের মাথাটা বাড়ি দিয়েছি, খুন হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার অধিকার আছে ওই যতটুকু সে অপরাধ ওই অনুযায়ী বিচার পাওয়ার। আপনাকে আমি বুঝতে পারছি? ওকে, হ্যাঁ, উনি যে ধরনের মানে অপরাধ করেছেন সেই অনুযায়ী বিচার পাওয়ার, তার এখানে এইটা কিন্তু আইনজীবী হিসেবে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আইনজীবীর। আচ্ছা, অ্যাডভোকেট এম আমিনুদ্দিন, অপরাধের ধরন এবং মানে জি, অপরাধের ধরন আমরা একটা বলছি, সর্বোচ্চ আদালত 10 লাখ টাকা জরিমানা করেছেন এই আবরারের হত্যা, যেটিকে আপনি হত্যা বলছিলেন বা আবরার নিহত হওয়ার কারণে। আরেকটি 50 লাখ টাকা জরিমানা করেছেন একজনের পা নষ্ট করে ফেলার জন্য। এই টাকাগুলি যদি তারা না দেন, আমরা দেখছি যে তারা আসলে টাকা দিচ্ছেন না, গ্রিন লাইনের মালিক বলে দিচ্ছেন আমরা কেন টাকা দিব, আমাদের টাকা কোত্থেকে আসবে। সেই ক্ষেত্রে আসলে আদালতের কি করার আছে, এই ক্ষেত্রে করণীয়টা কি হতে পারে? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কাছে আমরা জানতে চাইছিলাম, যদি তারা টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং যে 50 লাখ টাকা জরিমানা করেছেন তাদের মালিকরা একরকম বলে দিয়েছেন যে আমরা কেন টাকা দিব, আমরা টাকা কোত্থেকে পাবো, এই 10 লাখ টাকা দেওয়ার ক্ষেত্রেও না দিলে আসলে কি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? যদিও সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে গ্রিন লাইন 11 তারিখ থেকে আর বাসের টিকিট বিক্রি করবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখেন, আপনি তো জানেন যে আদালতের আদেশ যদি অমান্য করেন সেই ক্ষেত্রে কিন্তু আদালত অবমাননা হবে, আর আদালত অবমাননার কিন্তু শাস্তি আদালত নিজেই দিবেন। আমাদের এখানে যে সুপ্রিম কোর্টের আদালত অবমাননা কিন্তু অন্য আইনে হবে না, এটা সংবিধান অনুযায়ী হবে, এবং সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের যে ক্ষমতা দেওয়া আছে সেই অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। আমার মনে হয় এটা ওনারা হয়তো অন্য কথা বলতে পারেন বা সময় যেতে পারেন, ওনারা কেউ বলবেন আমি দিব না, এটা আমার মনে হয় না যে কেউ বলবেন, কারণ আদালতের আদেশের বাইরে যেতে কেউ কিছু বলতে পারবেন না। আপনি ইতিপূর্বে দেখেন না যে ফায়ার সার্ভিস এবং অন্যদের কিন্তু টাকা দিতে হয়েছে, জেহাদ এর যে মৃত্যুজনিত কারণে যে দুর্ঘটনা, তার কারণে দোষী সাব্যস্ত করে আদালত যে নির্দেশ দিয়েছিল তারা কিন্তু এটা প্রতিপালন করেছেন। এটা আমার মনে হয় এটা কেউ বলতে পারেন না, আমার মনে হয় এটা কেউ বলেন। অ্যাডভোকেট আমিনুদ্দিন, এই সর্বোচ্চ আদালত এই আদেশ দেওয়ার পরে এই আদেশের বিরুদ্ধে বা আদেশের কোনো একটা অংশের বিরুদ্ধে এটি কি আর কোনো নিদান কি তারা চাইতে পারেন কিনা? আমি গ্রিন লাইন বা আজকে যে বাস কোম্পানিটি সুপ্রভাত পরিবহন তার কথা বলছি, তারা কি হাইকোর্টে গিয়ে বলতে পারেন যে আমাদের আসলে এই হয় নাই সেই হয় না, আমরা আসলে সেই লোকটি না, ওরকম কোনো সুযোগ কি রয়েছে? দেখেন, আজকে তো সুপ্রিম কোর্টে যদি শেষ হয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু রিভিউ করতে পারবেন। একমাত্র হচ্ছে পুনর্বিবেচনা, যেটা রিভিউ বলে, সেখানে যদি দেখা যায় যে কোনো একদম মানে এটা যে একদম দেখলেই মনে হচ্ছে কোনো ভুল হয়েছে আর কি, আমরা যেটা বলে ফেস অন দ্য রেকর্ড না, এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, যেটাকে আমরা আইনি ভাষায় বলি। অর্থাৎ যদি কোনো ধরনের ভুল একদম দেখলেই মনে হচ্ছে এখানে ভুল আছে, এই ধরনের ভুল যদি তারা দেখাতে পারেন, অথবা আইনের একটা মানে বিশ্লেষণে যে ভুল করছেন এ ধরনের ঘটনা থাকলে তারা কিন্তু আদালতে যেতে পারেন রিভিউর জন্য, আদারওয়াইজ সম্ভব না, ওটাই শেষ। যদি আপিল বিভাগের আদেশের পরে আর অন্য কোনো স্কোপ থাকে না এই বিষয়ে আর কোনো মামলা উদ্ভূত হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। এই বিষয় নিয়ে মানে যেহেতু আপিল বিভাগ আদেশ দিয়ে দিয়েছে, এই বিষয় নিয়ে আর কোনো আদালতে আর কোনো মামলা করার বা মামলা রুজু করার না আর প্রতিকার পর রাইট না। আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের এফার্ম হওয়ার পরে, জি আপনি একটু বলেন, এফআইআর হওয়ার পরে, সুপ্রিম কোর্টে এফার্ম হওয়ার পরে
মানে সুপ্রিম কোর্ট কর্তৃক এটা বহাল ছিল, এফএম মানে যেহেতু হাইকোর্টের আদেশটি সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন, অর্থাৎ ওনারা এটাকে অনুমোদন বা ওইটাকে বৈধতা দিয়ে দিয়েছেন ওনাদের আদেশের মাধ্যমে। সুপ্রিম কোর্টের আদেশটা এখন এফার্ম হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আর কিছু করার নাই, এটা মানতেই হবে আপনাকে। হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট কিন্তু অনেক সময় পরিবর্তন করার, বাতিল করতে পারে, ওনাদের সেই ক্ষমতা আছে, কিন্তু ওনারা যখন এটাকে এফার্ম করে দেন তখন কিন্তু আর কারো কিছু করার থাকে না, এটা তখন সুপ্রিম কোর্টের আদেশ হয়ে যায়। আচ্ছা, সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে এবার আমি একটু সামাজিক বিবেচনা আপনার কাছে একটু প্রশ্নটি করছি, যে আপনি কি মনে করেন যে এই আদেশটি, এবং আমরা গণমাধ্যম, প্রতিটি গণমাধ্যমই কম বেশি যেভাবে গুরুত্ব দিয়ে এই আদেশটি, এই খবরটি এবং এই ঘটনাটি প্রচার করেছে, আপনার কাছে কি মনে হয় যে যেসব বাস পরিবহন চলছে এবং যেগুলি কারণে দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার জন্য দায়ী করেছে সুপ্রিম কোর্ট বাস মালিকদের বা বাস কোম্পানিকে, যে কর্তব্যে অবহেলা, হেল্পার দিয়ে গাড়ি চালানো, লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে দিয়ে গাড়ি চালানো, সেই পরিমাণ কমবে বলে আপনি মনে করেন, বা সেটি একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হবে, নাকি যেমন ছিল তেমনই চল? আমার মনে হয় এটা দৃষ্টান্ত হিসেবেই কাজ করবে। কারণ কি, আপনি যদি ফিটনেসবিহীন গাড়ি থাকে, আপনার যদি ড্রাইভার লাইসেন্স না থাকে, আপনার যদি ড্রাইভার মানে এইভাবে বেপরোয়া গাড়ি চালান, সেই ক্ষেত্রে যে এইভাবে যদি কোনো মানুষের জীবনহানি হয়, অঙ্গহানি হয় বা তার কোনো ধরনের ক্ষতি হয়, এই ক্ষতিগ্রস্তকে যেভাবে কোর্ট আদালত যেভাবে আদেশ দিচ্ছেন ক্ষতিপূরণ দেওয়ার জন্য, অন্যরা কিন্তু 3বার ভাববে যে এই ধরনের একটা অদক্ষ বা লাইসেন্সবিহীন একটা লোককে রাস্তায় নামিয়ে দেওয়া, এটা কিন্তু তারা কমে যাবে। তারা জানেন যে মাসের শেষে যে লাভ করবেন তার থেকে কিন্তু বেশি ক্ষতিপূরণ দিতে হবে, তখন তারা বাধ্য হয়ে কিন্তু ঠিক মতো, মানে যাদের লাইসেন্স আছে, যাদের দক্ষতা আছে, তাদের দিয়ে চালাবেন এবং তাদেরকে বলে দিবেন যে ভাই তোমরা এইভাবে চালাও। আর তখন কিন্তু যে তারা যে কন্ট্রাক্টে যে চালান, এটা বন্ধ করে দিলে কিন্তু ঢাকা শহরের যে অ্যাক্সিডেন্ট যেটা আমরা বলি, দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে। তখন কিন্তু ড্রাইভাররা সুস্থ মাত্রায় গাড়ি চালাবে। অ্যাডভোকেট এম আমিনুদ্দিন, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব ফারুক তালুকদার সোহেল আমাদের সাথে কানেক্টেড আছেন। জনাব ফারুক তালুকদার সোহেল, আপনার কাছে জানতে চাইবো যে সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে আছে আপিল বিভাগ 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন। আপনি জানেন যে কয়েকদিন আগে গ্রিন লাইনকে বলা হয়েছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে জনাব রাসেলকে, যার একটি পা হারাতে হয়েছে সেই বাস চালকের নিষ্ঠুরতার কারণে। এই দুটি আদেশ আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত কি? জনাব ফারুক তালুকদার সোহেল। দেখেন, হচ্ছে আদালত, বাংলাদেশ হচ্ছে আদালত, সুপ্রিম কোর্ট যেই পর্যবেক্ষণ বা যে আদেশ দিয়েছেন সে সম্পর্কে আমার সরাসরি কোনো দেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমি এতটুকুই বলবো যে বাংলাদেশের দুর্ঘটনাগুলো ঘটছে তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ জড়িত। তার জন্য যদি বলা হয় যে শুধুমাত্র এই সেক্টরে যারা কাজ করছে তারা দায়ী, বা এই সেক্টরে যারা ইনভেস্ট করে আমাদের মতো যারা আছেন তারা দায়ী, মনে হয় সেইটা বলবার সুযোগ নেই। দুর্ঘটনার অনেক ক্ষেত্রে চালক দায়ী, অনেক ক্ষেত্রে গাড়ির যে ফিটনেস বা সেগুলো দায়ী, কখনো কখনো কিন্তু পথচারী দায়ী, কখনো কখনো আমাদের যে অবকাঠামো, আমাদের যে রোড ডিজাইন সেগুলো ত্রুটিপূর্ণ, সেগুলো প্রমাণিত হয়েছে। সুতরাং ঢালাওভাবে এটা বলবার কোনো কারণ নেই যে সড়ক দুর্ঘটনার জন্য সরাসরি এই সেক্টরে ইনভেস্ট করেছেন তারা দায়ী, বা এই সেক্টরে যারা কাজ করছে তারা দায়ী। দুর্ঘটনার অনেক কারণ আছে। সোহেল ভাই, আপনি খুবই, আপনাকে আমি অনেকদিন ধরে চিনি, আপনি খুবই সজ্জন একজন উদ্যোক্তা। আমরা যে দুটি ক্ষেত্র নিয়ে আমরা কথা বলছি সেই দুটি ক্ষেত্রে যদি আপনি একটু বলতেন। আমরা যদি প্রথমে রাসেল সাহেবের কথায় আসি, জনাব রাসেলকে পাটি হারাতে হয়েছে কিন্তু গ্রিন লাইনের একজন চালক রেশারেশি করে তার গায়ের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন। আর আবরার আহমেদের ক্ষেত্রে সেটি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি বলছিলেন তাকে যখন আহত মনে করা হয়েছে তখন তিনি যাতে আর এটি নিয়ে আর কোনো বাড়াবাড়ি না করতে পারেন, তাকে ইচ্ছা করে চাপা দেওয়া হয়েছে। পরে দেখা গেছে যেই চালক গাড়ি চালাচ্ছেন তার আসলে লাইসেন্স নেই। সেই ক্ষেত্রে কি আমরা মালিকদেরকে একটু দোষী করতে পারবো কিনা? সোহেল ভাই, আমরা একটা বিরতি নেই, বিরতি নিয়ে ফিরে আসি এবং আমরা দেখি যে আপনাকে আসলে আমরা ভিডিওতেও কানেক্ট করতে পারি কিনা। অ্যাডভোকেট আমিনুদ্দিনও থাকবেন আমাদের সঙ্গে।
ফারুক তালুকদার সোহেল আছেন আমাদের সঙ্গে, সাবেক সভাপতি বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা দুটি স্পেসিফিক কেসে কথা জানতে চাইছিলাম, যেখানে আসলে চালকদের সহকারী দিয়ে গাড়ি চালানো হয়েছে, আরেকদিকে লাইসেন্সবিহীন একজন চালক গাড়ি চালিয়েছেন, যার জন্য দুর্ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে মালিকদের উপর দায়টি বর্তায় কিনা? না, আপনি যথার্থই বলেছেন। দেশের যে বর্তমান আইন, যে আইন দ্বারা সড়ক সেক্টরে আমরা যারা কাজ করছি, সে আইনের মধ্যে খুব নির্দিষ্টভাবে যে আপনার একটি মালিকের যে দায়বদ্ধতা সুনির্দিষ্টভাবে স্পেসিফাই করা আছে। সেই দায়বদ্ধতার মধ্যে একটি হচ্ছে যে এমন একজন চালকের হাতে গাড়িটি তুলে দিতে হবে যার কাছে অ্যাপ্রুভ। সেই ক্ষেত্রে যদি এমন কোন চালক গাড়ি চালায় যার কাছে লাইসেন্স নেই, তাহলে অবশ্যই সেক্ষেত্রে সরকার বা আদালত সেই মালিককে দায়বদ্ধ করতে পারে এবং তার জন্য তার আইন অনুযায়ী যে বিধি বা শাস্তি বিধান আছে সেটা ফলো করে শাস্তি দিতেই পারে। আমি যতটুকু জানি আপনার ট্রান্সপোর্টের লাইসেন্স নিয়ে মনে হয় একটা ছিল যে লাইসেন্স ছিল না, বাট আমি যতটুকু জানি গ্রিন লাইনের যে গাড়ি চালাতো তার কাছে কিন্তু লাইসেন্স ছিল এবং বৈধ লাইসেন্স তার কাছে। তো যদি লাইসেন্স থাকে এবং সেই ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে, আমি যতটুকু জানি এবং আমাদের এই সেক্টরে আমি কাজ করার কারণে আমার যে অভিজ্ঞতা, তাতে কিন্তু সেই ক্ষেত্রে দেশের বর্তমান বিধি অনুযায়ী শাস্তিটি হবে হচ্ছে ড্রাইভারের। এক্ষেত্রে যে প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিয়েছে, সেই নিয়োগের যে শর্ত, সে শর্ত কিন্তু সে পূরণ করেছে। এখন গাড়িটি যদি ফিটনেস না থাকে বা ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালন করেনি। সেই ক্ষেত্রে সরকার বা আদালত তার বিরুদ্ধে শাস্তি দিতেই পারে। কিন্তু প্রতিষ্ঠানের যে আইনগত তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার কাজগুলো যদি সে করে, তারপরেও কি তাকে শাস্তির আওতায় আনা যায় কিনা, এটা আমার অত ভালো জানা নেই, সেটা বিজ্ঞ আদালতে ভালো বলতে পারবে। জনাব ফারুক তালুকদার সোহেল, আপনাকে ধন্যবাদ। আমি একটু এই ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিনের কাছে যেতে চাই। জনাব অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন, যদি গ্রিন লাইনের সেই চালকের লাইসেন্স থাকে এবং তিনি যদি গাড়িটি যদি ফিটনেসের কোনো অভাব না থাকে, সেই ক্ষেত্রে মালিককে দায়মুক্ত করা যায় কিনা বর্তমান আইনে? হ্যাঁ, আপনাকে তার আগে আমি একটা কথা বলছি। উনি কিন্তু প্রথমে একটু খেদ প্রকাশ করছিলেন যে মনে হচ্ছে সব কিছুর জন্য মালিক যারা এখানে ইনভেস্ট করেন তারা বা অন্যরাই দায়ী। আমি কিন্তু আমার মনে হয় তা না, কেউ এটা বলছে না। এখানে কিন্তু অনেক সময় পথচারীদের বা অন্যদেরও কিন্তু দায়িত্ব থাকে, সেটাকে সবাই স্বীকার করছে। তো যেই ক্ষেত্রে এই ধরনের আদেশ দেওয়া হচ্ছে, এখানে কিন্তু আদালত দেখছেন যে দায়িত্বটা কার ছিল, পথচারীর ছিল নাকি বাসের গাফিলতি ছিল বা বাসের ইচ্ছাকৃত কোনো দুর্ঘটনা ঘটিয়েছে। এই ধরনের পরিস্থিতি বিচার করে কিন্তু আদালত আদেশ দেন। এছাড়া আপনাদেরকে প্রায় কিন্তু অন্যান্য অ্যাক্সিডেন্ট সব ক্ষেত্রে কিন্তু আদালত আদেশ দিচ্ছেন না। আদালত কিন্তু কয়েকটা মাত্র এই ঘটনা, কিন্তু আমাদের দেশে তো প্রতিদিনই অসংখ্য অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে। তো আমার মনে হয় এই জিনিসটা আমাদের আমাদের মনে হয় একটু মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যিনি বলছিলেন, হ্যাঁ, বাসের ড্রাইভারের যদি ড্রাইভার যদি তার নিজে দোষ করে, তার যদি লাইসেন্স থাকে, তার জন্য ফৌজদারি মামলা হবে, শাস্তি হবে। কিন্তু ক্ষতিপূরণ দিবে কে? ক্ষতিপূরণটা তো দায়িত্ব নিতে হবে যার বাস, যার মানে যিনি মানে বাসে, আমি আবারও বলছি যে বাস তো তারই এমপ্লয়ি, তার এমপ্লয়ি দায়িত্ব তো তাকে নিতে হবে। না, এখানে কোম্পানি আমি একটু বিষয়টি বুঝতে চাই। জনাব ফারুক তালুকদার সোহেল এখানে আছেন, যে যদি বাস চালকের লাইসেন্স থাকে, অর্থাৎ তিনি যদি নিয়োগের শর্ত পূরণ করে থাকেন এবং তারপরে যদি তিনি কাউকে চাপা দেন, কাউকে মারেন এবং কাউকে কারো প্রতি, মানে আমরা বুঝা গেলাম যে আপনার, সেটাই আমি বলছি। জি, উনি শুনেন, বাস চালকের লাইসেন্স আছে, সবই আছে। জি জি, কিন্তু ঘটনা ঘটালো কে? এই বাস যখন ঘটালো তখন দায়িত্ব তো বাসকে নিতে হবে। অ্যাক্সিডেন্টের জন্য যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি তো ড্রাইভারকে খুঁজবেন না। আদালত যেটা মনে করছে যে বাসের মালিক, যেহেতু বাসের মালিক মানে বাসকে এই দায়িত্ব নিতে হবে। বাস তো নিজে নিতে পারে না। বাসের পিছনে যারা বাসটা চালাচ্ছেন ওনাদেরকে তখন আদালত বলছে আপনার ক্ষতিপূরণটা দেন। এই ক্ষতিপূরণটা কে দিবে? আমিন ভাই, বাসের জন্য তো ক্ষতিপূরণ হলো। আমিন ভাই, এখানে একটু প্রশ্নটা এরকম উঠে যে, যেমন আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি, কিন্তু আমার কোনো ফৌজদারি অপরাধের দায়, ব্যক্তিগত ফৌজদারি অপরাধের দায় কি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিবে কিনা? আমিন ভাই, অ্যাডভোকেট এম আমিনউদ্দিনের কাছে আমাদের যে প্রশ্নটি ছিল, অ্যাডভোকেট এম আমিনউদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
অ্যাডভোকেট অ্যাডভোকেট এম আমিনুদ্দিন আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমরা একটু আবিন ভাইয়ের লাইনটি আবার একটু পাওয়া যায় কিনা সেটির ব্যাপারে একটু চেষ্টা করি। ততক্ষণে জনাব ফারুক তালুকদার সোহেল, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনিও কি মনে করেন যে যারা বাস মালিক তাদের দায় সবাই চাপাচ্ছে না, সব জায়গায় চাপানো হচ্ছে না, সেটি যেমন ঠিক, আবার পাশাপাশি এটিও ঠিক বাস মালিকরা কিন্তু জেনে শুনে একটি টাকার অঙ্ক নির্ধারণ করে দিচ্ছেন একটি ড্রাইভারের উপর। কখনো কখনো সেই ড্রাইভার যে তার সহকারী দিয়ে চালাবে বা ড্রাইভার যে আসলে 20 ঘন্টা, তার হয়তো লাইসেন্স আছে, কিন্তু তাকে এরকম একটি টার্গেট দেওয়া হলো যে সে আসলে তিনি আসলে 20 ঘন্টা কাজ করতে পারবেন না, আমি কথার কথা বলছি, বা 16 ঘন্টা কাজ করতে পারবেন না, বা তার পক্ষে ওটি অ্যাচিভ করা সম্ভব না। সেই ক্ষেত্রে তাকে বেপরোয়াভাবে চালাতে হবে, অথবা সহকারীকে দিয়ে চালাতে হবে, অথবা অন্য কোনো ব্যবস্থার দ্বারস্থ হতে হবে। সেইটির দায় বাস মালিকরা নেবেন কিনা, নাকি আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবেন? দেখেন, আমি খুব সুনির্দিষ্টভাবে বুঝি, আমি প্যাচগোছ বুঝি না, আমি খুব স্পষ্টভাবে আপনাকে বলতে, আপনি যদি এই ব্যাপারটিকে বলতে চান আমাকে প্রশ্ন করেন যে কন্ট্রাক্ট দিয়ে ড্রাইভারদের গাড়ি চালানো ঠিক কিনা, আমি বলবো এটা অবশ্যই ঠিক না। কিন্তু আপনি যেই সুনির্দিষ্ট যে দুটো বিষয়ের ব্যাপারে আমাকে প্রশ্ন করেছেন, সেই দুটো বিষয়ের ব্যাপারে আমি যতটুকু জানি তাদের এখানে কন্ট্রাক্টের কোনো সিস্টেম নেই। খুব সুনির্দিষ্টভাবে এটা একটা বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এবং সেখানে এরকম কন্ট্রাক্ট দিয়ে কোনো ড্রাইভারকে নিয়োগ দেওয়া হয় বলে আমার জানা। সুতরাং গ্রিন লাইনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে এই কন্ট্রাক্টের প্রাসঙ্গিকতা কতটুকু সেটা আপনি ভালো করে ভেবে দেখবেন, কারণ আপনি আমার চেয়ে অনেক জ্ঞানী, আমি খুব সাদামাটা মানুষ, অত কিছু ভালো বুঝি না। কিন্তু আমার যৌক্তিকতা হলো যে আপনি যে প্রসঙ্গটি ব্যারিস্টার আইনউদ্দিনকে জিজ্ঞেস করলেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করবার কারণে আপনার ব্যক্তিগত কোনো অপরাধের কারণে প্রতিষ্ঠান দায়বদ্ধ হবেন কিনা, আমি একই প্রশ্ন আজকে সবাইকে করতে চাই যে যদি এটাই বিধি হয় যে আমার ড্রাইভার দুর্ঘটনা ঘটাবার পর সেই ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওকে সোহেল ভাই, আপনার প্রশ্ন পরিষ্কার। আমি অ্যাডভোকেট আমিনুদ্দিন, আমি প্রশ্নটি করছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি কাজ করি, আমার ব্যক্তিগত অপরাধের দায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উপর আসায় কিনা। সে একইভাবে জনাব ফারুক তালুকদার সোহেল আসলে প্রশ্ন করছেন যে ড্রাইভারের অপরাধের দায় মালিকদের উপর বর্তায় কিনা, বা আইন কি বলে। এখানে আমি যেটা আপনাকে বলছি, যে আমি বলি আপনার ব্যক্তিগত, এখন আপনি যদি মনে করেন যে আমার সাথে একটা কোনো একটা চুক্তি করলেন ব্যক্তি খালেদ সাহেব হিসেবে, সেইটা কিন্তু একটা বিষয়, কিন্তু আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা বিষয় নিয়ে আমার সাথে চুক্তি করবেন, সেই দায়িত্ব কিন্তু তখন ইন্ডিপেন্ডেন্ট টিভিকে নিতে হবে। আপনি যখন টেলিভিশনের কোনো ক্রুকে নিয়ে, ক্যামেরাকে নিয়ে যদি কারো মানহানি করেন, সেইটা কিন্তু মানহানি আপনি যেমন করবেন একই সাথে ওই আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাবে। আপনাকে কিন্তু বুঝতে হবে ব্যক্তিগত অপরাধটা কি, এবং এটা মানে এই আপনার প্রতিষ্ঠানের সাথে এটা কতটুকু জড়িত হবে, কখন জড়িত হবে। আপনি ওই যে ড্রাইভারের দোষের জন্য তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা আইনেই আছে, ফৌজদারি মামলা হবে। কিন্তু যে প্রতিষ্ঠানে উনি কাজ করছেন, যে প্রতিষ্ঠানকে নিয়ে উনি কাজ করছেন, সেই প্রতিষ্ঠানের যেহেতু এই ঘটনার সাথে একসাথে জড়িত হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রতিষ্ঠানের এখানে দায় দায়িত্ব থেকে যায়। আমার মনে হয় জনাব ফারুক তালুকদার সোহেল, জনাব অ্যাডভোকেট এ এম আমিনুদ্দিন বিষয়টি পরিষ্কার করে বলেছেন। আমি যখন আমার প্রতিষ্ঠানকে ব্যবহার করে কোনো একটি অপরাধ করব, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর অবশ্যই সেই দায় আসবেই। জনাব ফারুক তালুকদার সোহেল, আপনার আর কিছু বলার না থাকলে অ্যাডভোকেট এ এম আমিনুদ্দিন এবং জনাব ফারুক তালুকদার সোহেল, আপনাদের দুজনকে ধন্যবাদ দিই। সারা দেশে 10,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার, বরিশাল পলিটেকনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদা আক্তার এবং খুলনা থেকে অভিভাবক এম এ কাশেম। মোর্শেদা আক্তার, আমরা জানতে চাইবো যে আপনার প্রতিষ্ঠানের ভবনে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা, এবং ভবনের সংস্কারের ক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো সুপারিশ করা হয়েছে কিনা, সুপারিশগুলি আমলে নেওয়া হয়েছে কিনা, সেই বিষয়টিও জানতে চাইবো। মোর্শেদা আক্তার। আমার স্কুলটি 88 সালে প্রতিষ্ঠিত হয়, 2012-13 সালে ঝুঁকিপূর্ণ হয়। ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও একদম 2014 সালে একদম পরিত্যক্ত ঘোষণা করা হয়। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের বিদ্যালয়টি কোনো করা হয় নাই। আমরা অনেক
উপজেলা প্রকৌশলী, তারপর আমাদের উপজেলা শিক্ষা অফিসার, এরা সবাই এসে আমাদের বিদ্যালয়টি যখন দেখে যে বড় বড় আস্তর খুলে পড়ছে, বাচ্চারা খুব মানে হইতেছে, আমরা ওদেরকে নিয়ে বিদ্যালয়ের বাহিরে বেঞ্চ দিয়ে মাঠের ভিতরে ক্লাস করানো হয়েছে। তারপরও তারা করে না। তারপর বৃষ্টির দিনে আমরা পিড়ি বৃষ্টিতেও আমরা বাচ্চাদের নিয়ে ক্লাস করেছি। তারপর প্রিন্সিপালকে বলে প্রিন্সিপাল দেখে তাদের একটা কোয়ার্টারে একটা রুমে আমাদেরকে ক্লাস দেওয়া হয়। তো একটা ক্লাসে আমাদের খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় যে একই ক্লাসের ভিতরে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাস নেওয়া হচ্ছে, তো খুবই কষ্টকর। এরপর আমরা প্রিন্সিপালকে বলে পলিটেকনিকের আমরা একটা স্টোর রুম নিজেদের ইতে পরিষ্কার করে সেটা আমরা সেখানে ক্লাস নিতেছি। তারপর আমাদের খুব কষ্ট হয়, কারণ আপনাদের প্রাথমিক বিদ্যালয়টিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে 2014 সালে। 2014 সালে তারপর থেকে এটির আর কোনো সংস্কার করা হয়নি। এখন আপনারা পলিটেকনিক স্কুল যেহেতু সংস্কার করা হয় নাই, আমরা নিজেদের জি, এখন আপনারা কি ওই পরিত্যক্ত ভবনে কি বাচ্চাদের কোনো ক্লাস হয়? বাচ্চাদের নিয়ে শিক্ষকরা কোনো ক্লাস করেন আপনারা? এখন না পরিত্যক্ত না, এখন আমরা ওইখানে ক্লাস করি না, আমরা পলিটেকনিকের একটা স্টাফ কোয়ার্টারে ক্লাস করি। প্রিন্সিপালের পারমিশন নিয়ে, পলিটেকনিকের কলেজের প্রিন্সিপালের পারমিশন নিয়ে আমরা একটা রুমে ক্লাস করতেছি। সেখানে অনেক কষ্টদায়ক। আর পরের বিল্ডিং এ ক্লাস করা, যেমন আমরা বাবুই পাখির মতো মানে অন্যের বিল্ডিং এ কাজ করতেছি, হ্যাঁ, এটা আমরা সুন্দরভাবে পাঠদান করতে পারি না। যেমন আমরা সুন্দরভাবে পাঠদান করতে হলে একটা ভবনে একটা ক্লাসরুম। জি মোর্শেদ আপা, আপনাকে ধন্যবাদ যে আপনারা একটি ভবনে একটি ক্লাসরুম পর্যন্ত পাচ্ছেন না। আমরা একজন অভিভাবক আছেন খুলনা থেকে, এম এ কাশেম, আপনার কাছে জানতে চাইবো যে খুলনায় যে প্রাথমিক বিদ্যালয়গুলি আমরা দেখছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেগুলির ভবনগুলির কি অবস্থা বা সেই সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা? আপনার ছেলে বা মেয়ে সেই সব স্কুলে পড়ছে কিনা, পড়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। খুলনায় আপনার পত্রপত্রিকায় আপনারা দেখছেন আজকে মনে হয় বাংলাদেশের অন্য অন্য অঞ্চল থেকে বেশিরভাগই খুলনা তো অবহেলিত বলি, খুলনাকে আমরা আমাদের খুবই কম মনে হয় আমাদের এই খুলনার দিকে, যেখানে প্রায় ভবন আপনার ধসে পড়ার দিকে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি মনে করি সবসময়, পৃথিবীর সব জায়গায় তো ঠিকাদাররা যখন কাজ করে সরকারি বিল্ডিংগুলা, পৃথিবীর সব জায়গায় সরকারি কাজগুলো ভালো কাজ হয়, আর আমাদের দেশে সরকারি কাজ মানে সবচেয়ে খারাপ কাজ হয়। আজকে কাজ করতেছে 5 বছরের মাথায় দেখা যাচ্ছে ছাদ ধসে পড়তেছে, এটা খুবই দুঃখজনক। আমি উদাহরণ দিয়ে বলি, আমার পাশে একটা জিয়াহল নামে একটা ভবন 22 বছরের মাথায় এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওই জন্য আমি বলবো যে আপনার যে সরকারি কাজগুলা যেন গুণগত মান বজায় যদি রাখা হয়, তাহলে আমার মনে হয় এতে পরিত্রাণ পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে প্রায় ভবনে, শিক্ষা অঙ্গনে ভবনে কিছু 5 তলা ভবন নির্মাণ করছে, বাংলাদেশের সব জায়গায় করলেও খুলনা অঞ্চলে খুব কম দেখা যায়, কমই করছে। আর আমাদের খুলনার প্রায় জায়গায় আমাদের এই যে বর্ষা সিজন সামনে, এখানে আমরা খুবই ভীতির মধ্যে থাকি যে আমাদের ছেলে মেয়েদের কী অবস্থা হবে। প্রায় স্কুলগুলোর ভিতরে আমরা যখন যাই তাকায় দেখি যে আপনার যে এই পানি চুয়াচ্ছে আপনার, অথচ দীর্ঘদিন যে বিল্ডিং করছে তাও না। তাই আমরা বলবো যে গুণগত মানটার দিকে লক্ষ্য রাখার জন্য সরকার মহোদয়কে। জনাব এম এ কাশেম, আপনাকে ধন্যবাদ। আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তা বগুড়া সদর মোহাম্মদ আব্দুল জব্বারের কাছে যেতে চাই। 2-3টি বিষয় সামনে চলে এসছে। সে একটি হচ্ছে নির্মাণের ত্রুটির কথা, যেখানে একটি স্কুল ভবন 40-50 বছর আরামে টেকার কথা, সেখানে 12-13 বছরের মধ্যে সেগুলি চরম জরাজীর্ণ হয়ে যায় এবং জরাজীর্ণ হওয়ার পরে সেগুলি কোনো রকম কোনো সংস্কার করা হয় না। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এই বিল্ডিংগুলি তৈরি করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা বা এলজিআরডির যারাই আছেন তারা আসলে এগুলি কখনো এইসব অভিযোগ আমলে নেন না এবং তারা যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয় কারো কোনো দেখার নেই সেভাবে এটি চলতে দেন। এগুলি হচ্ছে কয়েকটি অভিযোগের সারাংশ। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি সারা দেশে 10,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। এগুলি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে এগুলির ব্যাপারে আপনাদের কাছে কোনো অভিযোগ আসে কিনা, আপনারা এর মধ্যে কোনো উদ্যোগ নেন কিনা? জনাব জব্বার। ধন্যবাদ আপনাকে। এরকম ধরনের অভিযোগ আসলে আমরা উদ্যোগ অবশ্যই নিই। প্রথমে আমরা এলজিডি যে উপজেলা প্রকৌশলী আছে তাকে আমরা জানাই, তাকে নিয়ে যৌথভাবে পরিদর্শন করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিই। যদি সেখানে ব্যর্থ হয় তাহলে আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং তার উপরে আমরা আশ্রয় গ্রহণ করি।
তো আমার এখানে বগুড়া সদর উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ বেশি বিদ্যালয় নাই, কোনো বিদ্যালয়। তো আমরা এখানে গত বছর 4টা বিদ্যালয় আমরা অপসারণ করেছি আমাদের স্থানীয় কমিটির মাধ্যমে, সেটাকে নিলাম করে সেখানে নতুন ভবন নির্মাণের কাজ হয়ে গেছে, ভবন নির্মাণ হয়ে গেছে। এই বছর সম্প্রতি 3টা স্কুল, বারোপুর, নুনগোলা এবং নিশিন্দারা, পুরাতন ভবন যেটা ঝুঁকিপূর্ণ ছিল সেটা আমরা অপসারণ করেছি এবং সেখানে নির্মাণ কাজ চলছে। মানে বগুড়া সদরে এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ প্রাথমিক স্কুল নাই? আমাদের 4টি বিদ্যালয় আছে। জি, বগুড়া সদরে এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ স্কুল নাই। তবে আমার একটু বলা আছে, ঝুঁকিপূর্ণ নাই। আমার এখানে যদিও ঝুঁকিপূর্ণ নাই, কিন্তু 4টা বিদ্যালয়ে আমার খুব সমস্যার মধ্যে আছি। আমাদের নিজস্ব জায়গা নাই, অন্যরা দখল করে রাখছে, সেখানে আমরা অন্য জায়গাতে ক্লাস করছি। দীর্ঘদিন আমরা চেষ্টা করে সেই জায়গাগুলো উদ্ধার করতে পারছি না। যেমন আমার ইসলামী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা আছে, সিটি গার্লস হাই স্কুল, সেটা দখল করে রাখছে। ওকে, সেটা আমরা আমার মনে হয় সেটি আবার আরেকটি আলোচনা। জনাব আব্দুল জব্বার, মোর্শেদা আক্তার এবং জনাব এম এ কাশেম, আপনাদের অনেক ধন্যবাদ। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাচেষ্টা ঘটনায় শুরুতে পরিবার অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করলো। এজাহারে আজ 8 জনের নাম সুনির্দিষ্ট করা হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ফেনী থেকে সহকর্মী নাজমুল হক। নাজমুল হক, মামলার এজাহারে সর্বশেষ কি বলা হয়েছে? মামলার এজাহারে বলা হয়েছে অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর এবং মাদ্রাসার একজন প্রভাষক সহ আরো প্রায় 5 জন প্রাক্তন ছাত্রকে মামলার আসামি করা হয়েছে। মোট 8 জন। এই 8 জনের ভিতরে 2 জন এজার নামীয় আসামি গ্রেপ্তার আছে। বাকি যে 6 জন গ্রেপ্তার আছে অজ্ঞাত নামে, তাদের সবাইকে মিলে আজকে আদালতে তোলা হয়েছিল। আজকে আদালত 4 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। আর বাকি যে আসামিগুলোকে এর আগে আদালতে চালান করা হয়েছিল, তারা আদালতে সশরীরে উপস্থিত না থাকার কারণে তাদের রিমান্ড শুনানি হয়নি। 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 জনের রিমান্ড মঞ্জুর করে। জনাব নাজমুল হক, এদের মধ্যে কোনো নারী রয়েছেন কিনা? এখন পর্যন্ত আমাদেরকে পুলিশ কোনো নারী আটকের বিষয়টি নিশ্চিত না করে বললেও ডিএজি দুপুরবেলা আমাদেরকে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে বলেছিলেন যে গতকাল নুসরাত মেডিকেল কলেজের বার্ন ইউনিভার্সিটিতে যে বক্তব্য দিয়েছেন সেখানে তার বক্তব্যের ক্ষেত্রে মেয়েদের কথা ছিল। জনাব নাজমুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের